লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এই বিষয়ে বিএনপির অনুরোধে কাজ করছে মন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যেসব সুবিধা পাওয়ার কথা তার আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সামনের মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। আওয়ামী লীগের দ্রুত বিচার ও নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের সদস্য সচিব আখতার হোসেন হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগ ও ভারতের রাজনীতি পুনর্বাসন করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে বলে ঘোষণা দেন নেতারা। মঙ্গলবার রাজধানীতে এনসিপির আলাদা দুটি কর্মসূচি থেকে তারা এসব কথা বলেন। রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে মশাল মিছিল করেছে এনসিপি। বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের দ্রুত বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন নেতারা। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে গণপরিষদ নির্বাচনের দাবি জানান তারা। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারিক মুজাহিদ হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে প্রতিহত করা হবে। ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান তিনি। নতুন করে যদি কেউ ইন্ডিয়ান প্রেসক্রিপশনে আওয়ামী লীগ হতে চান, আপনারা দেখে নেন শেখ হাসিনার কি পরিণতি হয়েছে। আমি বিএনপির ভাইদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারাও যদি ইন্ডিয়ার টোপে আওয়ামী ধর্মের ফ্যাসিবাদী ধর্ম গ্রহণ করেন, বাংলার জনগণ আপনাদেরকেও ছুঁড়ে ফেলে দিবে। এদিকে গুলিস্তান এলাকায় লিফলেট বিতরণ করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের গুম, খুন ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। বিগত ফ্যাসিস্ট সরকারের অবৈধ নির্বাচনের সমালোচনা করেন তিনি। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবার দ্রুত বিচার দাবি করেন আখতার। যে প্রক্রিয়ায় হোক না কেন, বিচারের ব্যবস্থা করে দলগতভাবে আওয়ামী লীগকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটা আমাদের দাবি। একই সাথে এখনো কেন আওয়ামী লীগের নিবন্ধন বহাল আছে সে প্রশ্ন আমরা সরকারের কাছে রাখতে চাই। আমরা সরকারের কাছে দাবি জানাবো, অতি শীঘ্রই দল হিসেবে আওয়ামী লীগের যে নিবন্ধন, সে নিবন্ধন যেন বাতিল করা হয় এবং আওয়ামী লীগের সাংগঠনিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আওয়ামী লীগের বিচারের দাবিতে 2 মে বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। আসসালামু আলাইকুম। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্যায় অত্যাচার করলে আওয়ামী লীগের মতো বিএনপিকে মানুষ ছুঁড়ে ফেলবে বলে সতর্ক করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরলে জনগণই তাকে প্রতিহত করবে। সাধারণ মানুষ তাকে আর এদেশে রাজনীতি করতে দেবে না। আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন তাদের মতো অন্যায় না করে। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাদের শক্ত হাতে দমন করার হুঁশিয়ারিও দেন তিনি। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সেমিনারে তিনি এই কথা জানান। এদিকে রাজনৈতিক দলগুলো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তাগিদ দিয়েছে। অতীতে কোনো সময় প্রবাসীরা ভোট দিতে পারেনি। দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভেতর 433 জন ভোট দিতে পেরেছে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেয়ার জন্য এই সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন।
সেমিনারে নির্বাচন কমিশনার, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সূচনা বক্তব্যে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই, কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। পরে রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে পালিয়েছে, যারা অবৈধভাবে বসবাস করছে, তারা যাতে ভোট দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ইসিকে। প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে, যাতে করে অনুশীলনের মধ্য দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি, কমাতে পারি। অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে মানুষের মাঝে, প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনির্মাণে যুক্ত হওয়ার। তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে। প্রায় 1.5 কোটি ভোটার প্রবাসে বসবাস করেন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে বসানো হচ্ছে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি। ঢাকা উত্তর ও দক্ষিণের 4টি মোড়ে শিগগিরই শুরু হবে আনুষ্ঠানিক যাত্রা। 18 কোটি টাকা খরচ করে মোট 22টি স্থানে বসানো হবে এসব বাতি। বিশেষজ্ঞরা বলছেন, সিগন্যালের 50 থেকে 100 মিটারের মধ্যে কোনো গাড়ি থামাতে বা পার্কিং করতে দেবে না পুলিশ। এরকম 6টি সুপারিশ বাস্তবায়ন হলেই সুফল পাবে নগরবাসী। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ট্রাফিক মোড়, এখানে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে দেশীয় প্রযুক্তির সংকেত বাতি। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সর্বশেষ সংযোজন স্বয়ংক্রিয় এসব সিগন্যাল বাতি। পুলিশ বক্সের ভেতরে রয়েছে কন্ট্রোল বোর্ড, এর মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হবে। করার পরে আমরা কোন সাইডে কোনটা সবুজ কয় মিনিট দেবো, লাল কয় মিনিট থাকবে, তারপর পেডেস্ট্রিয়ান, অ্যাম্বাটার কোনটা কত মিনিট থাকবে, এটা দেখে আমরা টাইম সেট করে দেবো। ঘন্টার পর ঘন্টা যানজটের স্থবিরতা কাটাতে সড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলে সনাতন পদ্ধতিতেও নিয়ন্ত্রণ করা যাবে এসব সিগন্যাল বাতি। পরিস্থিতি দেখে অপারেটরকে নির্দেশনা দিবেন ট্রাফিক পুলিশ। এই সিগন্যাল পদ্ধতি তৈরি করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। এসব বাতি নষ্ট হলে দ্রুত মেরামত করা যাবে। এ পদ্ধতি কার্যকর করতে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া 6 দফা সুপারিশ বাস্তবায়নের পরামর্শ তাদের। ট্রাফিক পুলিশের কাজ কিন্তু এনফোর্স করা, এই হাত দেখে ট্রাফিক থামানো, চালু করা ট্রাফিক পুলিশের কাজ না। তো আমাদের এই যেটা আমরা বলছি কন্ট্রোল বক্স, যেটা কন্ট্রোল রুমে থাকবে, সেখানে সিগন্যাল অপারেটরের সাথে একজন কনস্টেবল হয়তো বা থাকতে পারেন। তাকে ধীরে ধীরে তিনিও সিগন্যাল কীভাবে অপারেট করতে হয় সেই প্রশিক্ষণটাও তার হয়ে যাবে। আর যারা এখন ফিল্ডে কাজ করছেন আরও 3-4 জন, তারা কিন্তু অফরোড হয়ে যাবে, তারা তখন এনফোর্সমেন্টের কাজটা করবে। গোটা রাজধানীর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা আপডেট করা হচ্ছে। গুলশান থেকে তেজগাঁও পর্যন্ত থাকবে এআই পরিচালিত বাতি, বলছে উত্তর সিটি কর্তৃপক্ষ। করিডোরে কিন্তু এআই বেস ট্রাফিক করছি, সেটাও আপনারা জানেন যে ইয়া থেকে আমাদের গুলশান থেকে 7 রাস্তা পর্যন্ত এটা পুরোটা এআই বেস হবে। তো আধুনিক বিশ্বের সবচেয়ে হাইয়েস্ট যে ট্রাফিক ফ্যাসিলিটি, সব সার্ভিসেস আমরা এখানে মধ্যে রাখছি। প্রাথমিকভাবে ঢাকা উত্তর ও দক্ষিণে 2টি করে 4টি মোড়ে বসছে সব সংকেত বাতি। এর মধ্যে উত্তরে 14টি এবং দক্ষিণে আরও 8টি বসানো হবে। এরই মধ্যে শেষ হয়েছে কারওয়ান বাজার, ফার্মগেট ও বাংলা মোটর এবং ইন্টারকন্টিনেন্টালের মোড়ের কাজ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদের আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতির পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নিদর্শন। এদিকে চাহিদা থাকলেও বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো। ফলে খোলা বাজার থেকে ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহকরা।
রাজনৈতিক পট পরিবর্তনের 9 মাস হলো এখনো বাজারে আসেনি নতুন নকশার নোট। টাকায় বঙ্গবন্ধুর ছবি থাকায় গেল ঈদ উল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট, ফলে চাহিদা বাড়ে খোলা বাজারে। নতুন নোটের সংকটে গ্রাহকের হাতে বেড়েছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা, ফলে অনেকে পুরনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানীর গুলিস্তান ও মতিঝিল এলাকায়। বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতি হচ্ছে গ্রাহকদের। 9,000 টাকা দিয়ে 7,500 টাকা পেয়েছি, মানে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়। কেউ আছে আবার 1 টুকরা নিয়ে আসে, 1 টুকরা 10% কম পায়, 90% পায়। এদিকে ব্যাংকগুলোতে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গ্রাহকদের অনেক নিয়ম নীতির মধ্যে পড়তে হচ্ছে। ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো। যেগুলা মানে গ্রহণযোগ্য মোটামুটি ভালো 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 বলতে মানে হয়তো 2 টুকরা বা 3 টুকরা হইলেও মানে যেগুলো একটু শক্ত নোট আছে ওগুলা নেওয়া যায়। আমার 1,000 টাকার একটা নোট একটু অসাবধানতাবশত টান লেগে একটু ছেড়ে যায়, তো আমি একটা ব্যাংকের ব্রাঞ্চে যাই, ওনারা বলে যে এটা দিবে না ছেড়ে। 10 জন বা 100 জন আপনার চাহিদা আছে, একজনকে দিয়ে আপনি আরও মানুষের মধ্যে মানে অসন্তোষের সৃষ্টি করবেন। তার থেকে আপনার বেটার পলিসি হচ্ছে আপাতত পরবর্তী সরবরাহ না পাওয়া পর্যন্ত এই যৎসামান্য যেটুকু আছে এটুকু আমি না দিই। বাংলাদেশ ব্যাংক বলছে নতুন নকশার নোট ছাপাতে কমপক্ষে 1 থেকে 1.5 বছর সময় লাগে। তবে গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের আগেই নতুন নোট ছাড়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। জানান নতুন 9 ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে একই সাথে 9 প্রকারের নোট, 2 টাকা থেকে আরম্ভ করে 1,000 টাকার 9 প্রকারের নোটই তারা নতুন ডিজাইনের ছাপাবে। 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের প্রতিফলন এই ছবিতে থাকবে, সেই সাথে আমাদের দেশের যে ঐতিহ্য সেগুলো তো থাকবেই। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে প্রতি বছর বিভিন্ন মূল্যমানের 150 কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও টাকশাল ছাপাতে পারে 120 কোটি পিস। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজের ভিসা জটিলতা এখনও কাটেনি। ভিসা না হওয়ায় প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। হজ অফিস বলছে সৌদি আরবের ওয়েবসাইটে পরিবর্তনের কারণে কারিগরি ত্রুটিতে এই সংকট। আর হাব মহাসচিব জানিয়েছেন বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই যেতে পারবেন সৌদি আরব। হজ সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ, তবে সব মুসলমানেরই হজে যাওয়ার সুপ্ত ইচ্ছা থাকে। প্রতি বছরই তাই ধর্মপ্রাণ মানুষের মিলন মেলা ঘটে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। অনেকেই চাকরি জীবনের শেষ পুঁজি, জমি বিক্রি কিংবা সন্তানের দেয়া অর্থে পবিত্র নগরী মক্কা মদিনামুখী হন। তাই তাদের হজযাত্রা নিয়ে উচ্ছ্বাসের কমতি থাকে না। তো এবার আল্লাহ তৌফিক দিছে এবং একটু সরকারও কমাইছে, এই জন্য আমার খুব ভালো উপকার হয়েছে, আমি যাইতে পারছি। আমি সবার জন্য দোয়া করি। এটাতে আমি সব কিছু পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার টিপ দিলে কোথায় আমার হোটেল, কোথায় আমার কি বলে আপনার টিকিট, কবে আমি ফিরবো, এভরিথিং ওই অ্যাপসের মাধ্যমে আছে। লাভবাইক ক্যাম্পে তো আগের সাথে আমূল পরিবর্তন আর সাজগোজ সবকিছু তো ভালো হয়েছে। তবে এমন উচ্ছ্বাসে এবার বাধা ভিসা জটিলতা। যদিও হজ অফিস এ বিড়ম্বনার দায় চাপাচ্ছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ওপর। সৌদি হজ ও ওমরা মিনিস্ট্রি ইতিপূর্বে যে অনলাইন যে সফটওয়্যার ব্যবহার করছিল, এবছরে তারা এই সফটওয়্যারটা আপডেট করেছে। আপডেট করার ফলে যে পুরাতন সফটওয়্যারে যে ভিসাগুলো এন্ট্রি হয়েছিল এর মধ্যে 2-1টি এন্ট্রিকে তারা আসলে তাদের ক্ষেত্রে ডিসলোকেট হয়ে গেছে, যেগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই কারণে ওই কয়েকটি ভিসা আমরা পাইনি। আমরা আশা করছি যে এবং পরবর্তী ভিসাগুলো কিন্তু আমরা খুব স্মুথলি পাচ্ছি। দ্রুত এ সমস্যার সমাধান চাইছেন হাব মহাসচিব। একই সঙ্গে জানিয়েছেন যাত্রা বাতিল হওয়া যাত্রীদের কোনো বাড়তি ফি দিতে হবে না এয়ারলাইন্সকে। প্রত্যেকটা ফ্লাইটে হয়তো 2-3জন প্যাসেঞ্জারের যাত্রা বাতিল হচ্ছে, তাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তাদের ভিসা হওয়ার পরপরই এয়ারলাইন্সগুলো কোনো রকম চার্জ না নিয়েই তাদের টিকিটটি আবার ইস্যু করে দিবেন এবং তারা যথারীতি হজে যাবেন। মঙ্গলবার 10টি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় 4000 যাত্রী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। এবারও ঢাকার যাত্রীদের জন্য 2 দেশের ইমিগ্রেশনই সম্পন্ন হচ্ছে বাংলাদেশে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় পুতুল ছাড়াও শেখ হাসিনা, রেহানা ও অন্যদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করবে দুদক। তদন্ত কর্মকর্তারা চাইলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
প্লট দুর্নীতির একটি মামলায় এরই মধ্যে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে আবেদন করতে আদালতের অনুমতি মিলেছে। মঙ্গলবার দুদকের মূল কার্যালয়ে এসব তথ্য দেন মহাপরিচালক। রাজকের পূর্বচল উপশহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় আসামি শেখ হাসিনা ও তার পরিবারের সব সদস্য। এর মধ্যে একটি মামলায় রোববার পুতুলসহ কয়েকজনের আদালতের হাজিরের নির্দেশ থাকলেও আসেননি তারা। এতে পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয় আদালত। এরপর দুদকের আবেদনে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির অনুমতিও দেওয়া হয়। এই দুর্নীতিতে জড়িত অন্যদের বিরুদ্ধেও কি রেড অ্যালার্ট আবেদন করা হবে? দুদক বলছে, তদন্তকারীরা চাইলে সবার বিরুদ্ধেই নোটিশের প্রক্রিয়া শুরু হতে পারে। আমাদের তদন্ত দলের এখতিয়ারাধীন বিষয়, তারা তদন্তের প্রয়োজনে যেটা যখন প্রয়োজন হবে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এদিকে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10 কোটি 34 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8 কোটি 32 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে মঙ্গলবার এলজিইডির প্রধান কার্যালয় সহ 36 কার্যালয়ে একযোগে অভিযান চালায় দুদক। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদন অনুযায়ী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর প্রাকবর্ষায় হাওরে আগাম বা আকস্মিক বন্যার শঙ্কা কম। উত্তর পূর্বাঞ্চলের ভুগাই, কংস, ধনুবাউলাই নদীর পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। সতর্কীকরণ কেন্দ্র বলছে, চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে মার্চ এপ্রিলে নদ নদীর তথ্য উপাত্ত বিনিময় হয় না। তাই এই সময়ে আগাম বন্যার তথ্য পেতে যৌথ নদী কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। প্রাক বর্ষা অর্থাৎ এপ্রিল মেতে আগাম বন্যার ঝুঁকি থাকে সুনামগঞ্জ মৌলভীবাজারের হাওরে। এ সময় উজানের মেঘালয়ে ভারী বৃষ্টির ঢল নামে, এতে তলিয়ে যায় হাওরের ফসলি ক্ষেত। এবছর 25-26 এপ্রিল চেরাপুঞ্জিতে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি হলে ভাটির হাওরে আগাম বন্যার শঙ্কা দেখা দেয়। এতে চেলাই নদীর কিছু অংশ ভাঙন দেখা দেয়। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে এখন বৃষ্টি কমেছে, তাই আকস্মিক বন্যার ঝুঁকি নেই। বর্ষাকালীন পুরো সময়টাই ভারতের সাথে আমাদের তথ্য বিনিময় প্রক্রিয়া চালু আছে। তবে বর্তমানে বিভিন্ন সময়ে আমরা আকস্মিক বন্যার বিভিন্ন ঝুঁকি লক্ষ্য করছি, দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যৌথ নদী কমিশনের মাধ্যমে যে উপাত্ত বিনিময় প্রক্রিয়াটা সময়সীমাটা এগিয়ে আনা, বিশেষ করে আমাদের এপ্রিল মাসে হাওড় অঞ্চলে আগাম বন্যার ঝুঁকি থাকায় এই বিষয়ে প্রস্তাবনা আছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি, কালবৈশাখীর ঝুঁকি এবছর বেশি দেখা যাচ্ছে। তাই ঝড়ের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া সহ 10 ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কালবৈশাখী যে বজ্রমেঘ তৈরি, এটার সময় কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দিনের বেলা কিন্তু আমরা আকাশ ঈশান করে কালো মেঘ দেখতে পাচ্ছি, অথবা রাত্রেবেলা কিন্তু আমরা বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছি বা লাইটনিংয়ে ফ্ল্যাশ দেখতে পাচ্ছি। তো এইটা তো আমাদের কানে যদি আসে বা আমি তখন দেখি, এই সময়টাতে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় যদি আমি নিরাপদ আশ্রয়ে থাকি বা আমার ঘরে অবস্থান করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার যানটা বা মালটা অনেকাংশে রক্ষা করা সম্ভব। কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের কোনো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি নেই, তাই এখন আকস্মিক বন্যার কোনো আশঙ্কাও নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরাপত্তা কর্মী ও সিসিটিভি ক্যামেরার সংকটে অনিরাপদ হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিনই এই হাসপাতালে অন্তত 20টি চুরির ঘটনা ঘটে। রোগী ও স্বজনদের কাছে থাকা টাকা পয়সা, মোবাইল সহ চুরি হচ্ছে বিভিন্ন জিনিসপত্র। বিষয়টি স্বীকার করলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী ও তার স্বজনদেরকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। 4 পার্বত্য জেলাসহ ফেনী, কক্সবাজারে প্রায় 1.5 কোটি মানুষের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সেবা নিতে আসা বিপুল সংখ্যক মানুষকে সবসময় থাকতে হয় চুরি ও ছিনতাইয়ের আতঙ্কে। নজরদারির জন্য লাগানো সিসিটিভি ক্যামেরাগুলো বেহাল, কোথাও বিকল।
হাসপাতালে লাগানো 270টি ক্যামেরার মধ্যে 230টি সচলের দাবি করলেও চালু রয়েছে 150টি। এই সুযোগে চুরি করে ধরাছোঁয়ার বাইরে থাকছে চোর চক্র। শুয়েছিলাম, শোয়ার পরে রাত্রে 1:30টার দিকে আমার মোবাইলটা এখান থেকে ছিনতাই হয়ে যায়। আমাদের মোবাইল, টাকা, অন্যান্য জিনিসও চুরি হচ্ছে, তো এগুলো তো আমরা ভুগতেছি, ভোগান্তির শিকার হইতেছি। আরও সিসি ক্যামেরা বাড়ানো হোক, আনসারও কম, কিন্তু আরও চাচ্ছে আমরা আরও বাড়ানো হোক, আমাদের সেফটি দরকার। রোগী স্বজনদের নিরাপত্তা দিতে সংকট রয়েছে নিরাপত্তা কর্মীরও। প্রতি শিফটে 50 জন আনসারের বিপরীতে থাকেন মাত্র 30 জন। এখানে মানুষের ওষুধ চুরি হয়ে যায়, মানুষের অর্থ চুরি হয়ে যায় এবং শিশু চুরির মতো বড় বড় ঘটনা ঘটে। এগুলো থেকে পরিত্রাণের জন্য আপনাকে মনিটরিং সেল করতে হবে, কমিটি করতে হবে। এসব সমস্যার সংকটের কথা স্বীকার করলেও তা সহজে সমাধান সম্ভব নয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ তার। আমরা অলরেডি টেন্ডার করেছি, আরও প্রায় 150-200 সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় আমরা এটাকে ইনস্টল করব এই রোগীদের নিরাপত্তার সাথে, তারপরে রোগীদের নিরাপত্তার সাথে, রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের নিরাপত্তার সাথে। পুলিশের হিসাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 20টিরও বেশি চুরি ঘটে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেডিকেল কলেজ হাসপাতালে সিসিটিভি ও নিরাপত্তা কর্মী থাকলেও হচ্ছে চুরি। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, টাকা, ওষুধ সহ বিভিন্ন জিনিসপত্র তো চুরি হয়ই, সাথে শিশু চুরির মতো বড় বড় ঘটনাও ঘটছে এই হাসপাতালে, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষ কেন এর জন্য উদ্যোগ নিচ্ছে না? লাইন জজিফ, আপনি কি শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছে পরের খবরে। উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটা এবং মাড়াই। বাম্পার ফলনের পাশাপাশি মৌসুমের শুরুতেই দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন যে কোনো সময় দেখা দিতে পারে প্রাকৃতিক দুর্যোগ, তাই 80% ধান পাকার সাথে সাথে ধান কাটার পরামর্শ তাদের। লক্ষ্মীপুরের 5 উপজেলায় এবার বোরো আবাদ হয়েছে 37,783 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে প্রায় 2,000 হেক্টর বেশি। আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,28,000 মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। প্রতি মন ধান স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে 1400 থেকে 1600 টাকা দরে। অন্য বছরের চেয়ে বাজারে ধানের মূল্য বেশি পাওয়ায় খুশি চাষিরা। ফসল মাশাল্লাহ ভালো হয়েছে, এইভাবে যদি আবহাওয়া থাকে মাশাল্লাহ আমরা গাই গৃহস্থী পজিশন আগে যাবো। আকাশ যদি সুবিধা মতন পায় তাহলে আরো ভালো হইব, আর ধানের দাম এবার আরো বাড়বো। শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা। পাহাড়ি ঢল ও বন্যার আগে ধান কেটে ঘরে তুলতে পারছেন তারা। শ্রমিক খরচ তুলনামূলক কম হওয়ায় খুশি কৃষকরা। বন্যা হইতে পারে এই জন্য আমরা আগাম জাত লাগাইছি, ধান পাকছে, আমরা ধান কাটতেছি। কাটি নিয়ে আনির পরে পাশাপাশি গরুর ঘাস সহ আবার কামলাও লাগে না, আপনার আঙ্গর একটু সুবিধা হয়। যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে, তাই 80% ধান পাকার সাথে সাথে তা কাটার পরামর্শ কৃষি বিভাগের। স্বল্প মজুরিতে কৃষকরা ধান কাটতে পারতেছে, অপরদিকে এই ধানের খড়কে গৃহখাদ্য হিসেবে ব্যবহার করতে পারতেছে। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে 80% ধান পাকা মাত্রই কর্তনে উদ্বুদ্ধ করতেছি, যাতে করে তারা ক্ষতির হাত থেকে রক্ষা পায়। নড়াইলে ধান কাটায় ব্যস্ত কৃষকরা। পোকামাকড়ের আক্রমণ না থাকায় এবার ফলন ভালো হয়েছে। অন্য বছরের তুলনায় খুব ভালোই হয়েছে, কারণ এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। পোকামাকড়েরও খুব আক্রমণ কম ছিল, ধানের দামও খুব ভালো পাচ্ছি আমরা। চলতি মৌসুমে জেলায় 50,290 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,47,000 মেট্রিক টন ধান। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় জয়পুরহাটের 100 বিঘার বেশি জমির ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ভুক্তভোগীদের অভিযোগ 3 ফসলি এসব জমি ক্ষতিগ্রস্ত হলেও রহস্যজনক কারণে ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নীরব ভূমিকায় প্রশাসন।
জয়পুরহাট সদরের পুরানাপোল ইউনিয়নের রেলগেট সংলগ্ন এলাকায় ফসলি জমির পাশে রয়েছে 4টি ইটভাটা। কৃষকদের অভিযোগ, কয়েকদিন আগে ইটভাটা থেকে বিষাক্ত ধোঁয়া ছেড়ে দেয়ায় নষ্ট হয়েছে 100 থেকে 120 বিঘা জমির ধান। কষ্টে বোনা ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে দিশেহারা কৃষকরা। মাঠের ধান সব নষ্ট হয়ে গেছে, ভাটার ধোঁয়া আসার কারণে আমরা কৃষক অসহায় পড়ে গেলাম। আমরা এখন ধানটা কাটবো, ঘরের তুলবো, আমাদের আশা এই লেবু হাজির ভাটার এই শুক্রবারে গ্যাস ছেড়ে দিয়ে মাঠের জমি তামাল পুড়ে শেষ করে দিতে। দূর থেকে জমিগুলোর ধান পাকা মনে হলেও বিষাক্ত ধোঁয়ায় এসব ধান গাছের শীষ ঝলসে গেছে। চিটায় পরিণত হয়েছে বেশিরভাগ ধান। ধান ছাড়াও ভুট্টা, কলা, ফলমূল ও সবজি ক্ষেতও একই ক্ষতির মুখে পড়েছেন বলছেন কৃষি কর্মকর্তারা। বাটার গ্যাসের কারণে পুরো ধানের শীষ এবং পাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি সত্যতা পেয়েছি। প্রায় অর্ধশত বিঘা জমি প্রাথমিকভাবে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আরবিএম ইটভাটার মালিক লেবু হাজির সাথে যোগাযোগ করা যায়নি। কৃষকদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। কৃষি জমির খুব নিকটবর্তী হয়, আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই ভাটার কারণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা এটির যে আনুষ্ঠানিক যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে প্রতিবেদন গ্রহণ করব এবং প্রতিবেদন গ্রহণ করার পরে কৃষকদের ক্ষতিপূরণ এবং ভাটা মালিকের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করব। যেখানে সেখানে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর উদ্যোগের দাবি কৃষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেডিকেল কলেজ হাসপাতালে সিসিটিভি ও নিরাপত্তা কর্মী থাকলেও হচ্ছে চুরি। এই বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, কিছুক্ষণ আগে আমরা যেমনটি প্রতিবেদনে দেখলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নানা ধরনের বড় বড় চুরির ঘটনা ঘটছে। বগুড়া মেডিকেলের কি অবস্থা? বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ যেটি বগুড়াতে রয়েছে সেটি কিন্তু জানেন যে এই সিরাজগঞ্জ, পাবনা, নাটোর অর্থাৎ এই আশেপাশের প্রায় 5 থেকে 6টি জেলার মানুষজন এই হাসপাতালটিতে সেবা নিতে আসেন এবং এই হাসপাতালটিতে সেবা নিতে আসা রোগীরা যে সেবাটি আসলে প্রত্যাশা করেন সেই সেবার তুলনায় তাদের যে মালামালগুলো নিয়ে আসেন সেই মালামালগুলো দেখা যায় যে তাদের চুরি হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে মোবাইল, তারপরে আপনার যে ছোট ফ্যান এবং টাকা পয়সা, স্বর্ণালঙ্কার কিংবা অন্যান্য যে দামি জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও কিন্তু চুরির ঘটনা ঘটছে। এবং একই সাথে এখানকার যে সংশ্লিষ্ট ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির পুলিশ সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যে রোগীর স্বজনরা আসেন কিংবা রোগীদেরকে দেখার জন্য যারা আসেন তাদের এখানে যে মোটরসাইকেলগুলো রাখা হয় সেই মোটরসাইকেল কিন্তু দিনে একটি করে অন্তত হারানো হচ্ছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি যে এই হাসপাতালে প্রায় 32টি সিসি ক্যামেরা এখনো পর্যন্ত চালু রয়েছে, কিন্তু সেই সিসিটিভি ক্যামেরাগুলো আসলে কোনোটি কাজের না। এই কারণেই যে এখানকার কোনো কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে কিংবা সেই সিসিটিভি ক্যামেরার যে চুরির যে বিষয়টি নিয়ে যদি কেউ অভিযোগ করে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না। এখানে রোগীদের এইটাই অভিযোগ হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের সঙ্গে জড়িত কেউ কি এই চুরির চক্রের সঙ্গে জড়িত? জি, ঠিক এমনটাই আমরা জানতে পেরেছি যে আসলে রোগীর স্বজন কিংবা রোগীর যারা আত্মীয় স্বজনরা আছেন তারা একটা কথাই বলছেন যে যেহেতু এখানে অনেক মানুষের আনাগোনা এবং এখানে যারা আনসার সদস্য রয়েছে, রোগীর স্বজনরা রয়েছেন, তারা যেটি বলছেন যে সব ধরনের যে স্টাফ রয়েছে সেই স্টাফরা হয়তো বা এই চুরি যেই ঘটনাগুলো ঘটে থাকে সে তাদের সাথে যুক্ত থাকতে পারে বলে তারা ধারণা করছেন এবং তারা সেটি অভিযোগ করছেন। কিন্তু এখানকার যিনি পরিচালক রয়েছেন তাদের কিন্তু কোনো রকম ভাষ্যই আমরা পাই না। অর্থাৎ আমি একটি প্রশ্ন করেছিলাম উপপরিচালকের কাছে যে এখানে সিসিটিভি ক্যামেরা কয়টি রয়েছে, তিনি সেটির উত্তর দিতেও আমাকে নাকচ করেছিলেন প্রথমে। যখন আমি বলেছি যে আসলে সংবাদের কারণে আমার এই তথ্যটি জানা প্রয়োজন, তখন তিনি আমাকে 32টি ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন। অর্থাৎ বলা চলে যে শুধুমাত্র রোগীর স্বজনেরা না, এখানে সংবাদকর্মীরা এবং অন্যান্য যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সঠিক যে তথ্য অর্থাৎ যে অভিযোগ পাওয়া যায় সেই অভিযোগের ভিত্তিতে যে কোনো তদন্ত নেওয়া হবে সেটাও কিন্তু জানা যায় না। আসলে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই মাসেরই প্রায় 5 তারিখে
এই হিসাব রক্ষণ যে অফিস রয়েছে এই হাসপাতালটি, সেখান থেকে 1.5 লাখ টাকা চুরি হয়। সেই 1.5 লাখ টাকার হদিস কিন্তু এখনো পর্যন্ত আজ মেলেনি, পুলিশ তদন্ত করেও বের করতে পারেনি, কারণ হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা বলেন কিংবা সিসি ক্যামেরার যে একটা সমস্যা, সেটার কারণেও কিন্তু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জি জজিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বগুড়া মেডিকেল কলেজের চুরির বিষয় নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।